হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা শুরু করব বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি। তাহলে একটা বিক্রিয়া হারের উপর এই সংঘর্ষ তত্ত্বটা কীভাবে কাজ করে সেটাকেই ডিসকাশন করা হবে, ঠিক আছে? তাহলে যখন বিক্রিয়কগুলা সংঘর্ষে লিপ্ত হয় বা বিক্রিয়কগুলা সংঘর্ষ করে তখনই সেটা প্রোডাক্ট উৎপন্ন করে বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, ঠিক আছে? এরপরে ওই বিক্রিয়কগুলোকে সংঘর্ষ করতে গেলে ওদেরকে দুটো বাধার সম্মুখীন হতে হয়। দুটো বাধা কি কি? একটা হচ্ছে শক্তিজনিত বাধা, আর সেকেন্ড হচ্ছে বিন্যাসজনিত বাধা। হলো। এরপরে শক্তিজনিত বাধা বলতে আমি আগেই বলেছিলাম যে বিক্রিয়ক অণুগুলো যদি বিক্রিয়া করতে হয় তাদের একটা শক্তি থাকতে হয়। এবারে ওই শক্তি বাদ দিয়েও বিক্রিয়কগুলোর আরও একটা এক্সট্রা শক্তি দরকার পড়ে, যেটাকে আমরা বলছিলাম সক্রিয়করণ শক্তি, ঠিক আছে? তাহলে শক্তিজনিত বাধার টার্মসে তুমি বলতেই পারো যে বিক্রিয়ক অণুগুলার সংঘর্ষটা তখনই কার্যকরী হবে। কার্যকরী সংঘর্ষ মানে যে সংঘর্ষের ফলে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। তো আমি বলতেই পারি যে বিক্রিয়কগুলার কার্যকরী সংঘর্ষ তখনই হবে যখন বিক্রিয়কগুলার একটা ন্যূনতম শক্তি থাকবে, ঠিক আছে? তাহলে এই ন্যূনতম শক্তিটাকে এখানে বলা হচ্ছে সূচনা শক্তি। তাহলে বিক্রিয়ক অণুগুলার সূচনা শক্তি বা তার চেয়ে বেশি শক্তি থাকলেই বিক্রিয়াটা সম্পন্ন হবে, তার ফলে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। তাহলে শক্তিজনিত বাধার মধ্যে এইটুকুই লিখলেই হবে যে বিক্রিয়ক অণুগুলার একটা ন্যূনতম শক্তি দরকার। যে শক্তির নিচে যদি শক্তিটা হয় তাহলে সে বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে না। এই যে ন্যূনতম শক্তিটা বা তার চেয়ে বেশি শক্তিটা, এটাকে আমরা বলছি সূচনা শক্তি। ক্লিয়ার? এরপরে বিন্যাসজনিত বাধা। তাহলে যখন বিক্রিয়ক অণুগুলো একটা নির্দিষ্ট বিন্যাসে থাকবে তখনই বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে, আদারওয়াইজ কিন্তু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে না। হলো। এটাকেই বলা হয় বিন্যাসজনিত বাধা। কি বললাম? যে বিক্রিয়ক অণুগুলি একটি নির্দিষ্ট যদি বিন্যাসে থাকে তাহলেই বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে, না হলে কিন্তু হবে না। তো আমি যদি একটা উদাহরণ হিসাবে বলি যে NO2-র সাথে NO2-র বিক্রিয়া হচ্ছে, এখান থেকে উৎপন্ন হচ্ছে N2O4। তাহলে দুটো নাইট্রোজেন ইন্টু 4টা অক্সিজেন O4। তাহলে NO2 ধরো এইভাবে বিন্যস্ত হয়ে আছে, এটা ধরো N, এটা ধরো O, এটা N, এটা O, এটা O। আমি ধরছি যে এই দুটো অণু পরস্পরের কাছাকাছি আসছে। তাহলে দেখো N2O4-এর গঠন যদি আমরা দেখি, গঠনটা এরকম হয়, ঠিক আছে? তাই নাইট্রোজেনের মধ্যে বন্ধন হয়েছে। তাহলে এখানে যদি নাইট্রোজেন অক্সিজেন পরস্পরের সামনে সরে আসে তাহলে কি বিক্রিয়াটা হবে? হবে নি। তাহলে একটা নির্দিষ্ট বিন্যাসে কিন্তু বিক্রিয়াটা হবে। সেই বিন্যাসটা কি? এরপর ধরো আমি একটা এরকম বিন্যাস কল্পনা করলাম, ধরো নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন। এরপরে এই দুটো অণু যদি পরস্পরের কাছে সরে আসে, দেখো নাইট্রোজেন পরস্পরের কাছে সরে আসছে, তার ফলে নাইট্রোজেনের মধ্যে আরামসে বন্ধন হয়ে যাবে। তার জন্য কিন্তু এই বিন্যাসটা ঠিক আছে। তাহলে এই যে বিন্যাসটা, এই বিন্যাসেই কিন্তু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে, এই বিন্যাসে কিন্তু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে না। হলো। এটাই হচ্ছে তোমার বিন্যাসজনিত বাধা। এরপরে অনুঘটকের প্রকারভেদ হয়েছে। অনুঘটক দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব অনুঘটক, আর একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব অনুঘটক মানে কি? যে বিক্রিয়াতে বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক একই দশায় থাকবে। একই দশায় মানে ধরো বিক্রিয়ক পদার্থ গ্যাস, বিক্রিয়াজাত পদার্থ গ্যাস, সেই ক্ষেত্রে অনুঘটকটাও গ্যাসেই হতে হবে। যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ সলিড হয়, বিক্রিয়াজাত পদার্থ সলিড হয়, সেই ক্ষেত্রে অনুঘটকটাও সলিডেই হবে। তার জন্য এটাকে বলা হচ্ছে সমসত্ব অনুঘটক। বোঝা গেল? যেমন ধরো 2SO2 গ্যাস প্লাস O2, এটাও গ্যাস, এখান থেকে উৎপন্ন হচ্ছে 2SO3 গ্যাস, এখানে আমি অনুঘটক দিচ্ছি NO, এটাও গ্যাস। দেখো সবগুলোই গ্যাস, তার জন্য এই অনুঘটকটাকে বলা হবে সমসত্ব অনুঘটক। অসমসত্ব অনুঘটক যেখানে বিক্রিয়াজাত পদার্থ অনুঘটক একই দশায় থাকে না, ঠিক আছে? যেমন ধরো N2 গ্যাস 3H2 গ্যাস, এখানে আমি অনুঘটক দিচ্ছি আয়রন, যেটা হচ্ছে সলিড, এখান থেকে উৎপন্ন হচ্ছে 2NH3, যেটা গ্যাস। তাহলে দেখো বিক্রিয়াজাত পদার্থ কিন্তু গ্যাস আর অনুঘটকটা সলিড,
তাহলে এখানে সবগুলো কিন্তু একই দশায় নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে অসমসত্ব অনুঘটক। হলো। এরপরে অধিশোষণ বা অ্যাডজর্পশন। অধিশোষণ, তাহলে অধিশোষণ জিনিসটা কি? যখন একটা পদার্থ আর একটা পদার্থের পৃষ্ঠতলে জমা হবে সেই ঘটনাকে বলা হবে অধিশোষণ। যেমন ধরো তুমি তোমার হাতটা যদি ভিজিয়ে করে বালির মধ্যে নিয়ে যাও, দেখবে হাতের চারপাশে বালিটা জমা হয়ে গেছে, তাহলে ওই যে ঘটনাটা ওটাকে বলা হবে অধিশোষণ। হলো। এরপরে যে পদার্থের উপর অধিশোষণ ঘটে, মানে ধরো তোমার হাতের ওপরেই বালিটার অধিশোষণ হচ্ছিল, তাহলে তোমার হাতটাকে বলা হবে অধিশোষক। কি বললাম? যে পদার্থের উপর অধিশোষণ ঘটে সেটাকে বলা হয় অধিশোষক। আর যে পদার্থের অধিশোষণ ঘটে, যেমন ধরো বালিটার অধিশোষণ ঘটছিল, ওটাকে বলা হবে অধিশোষিত পদার্থ। অধিশোষিত পদার্থ, বোঝা গেল? এরপরে অধিশোষণটা হয় কেন, অধিশোষণের কারণ কি? তাহলে অধিশোষণ সবসময় পৃষ্ঠতলেই হয়, পদার্থের ভিতরে হয়নি। নিশ্চয়ই তুমি যদি ভেজা হাতটা বালির মধ্যে রাখো, তোমার হাতের ভিতরে বালি ঢুকে যাবে নি, একদম হাতের চারপাশেই বালিটা কিন্তু লেগে যায়। কেন? ধরো আমি একটা পদার্থকে কল্পনা করছি, এটা ধরো একটা পদার্থ, ঠিক আছে? তাহলে এই যে কণাগুলো আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই কণাগুলো তোমার ভিতরে আছে, আর এই যে কণাগুলো, এই কণাগুলো ধরো পৃষ্ঠতলে আছে বা সারফেসে আছে, ঠিক আছে? এরপরে যে কোনো আমি একটা ভিতরের কণা কনসিডার করছি, ধরো এই কণাটা, তাহলে এই কণাটাই কী করবে, চারদিক থেকে সব কণাগুলো সমান পরিমাণ বল দিয়ে টেনে রাখবে। চারদিক থেকে কণাগুলো সমান পরিমাণ বল দিয়ে টেনে রাখবে। কিন্তু একটা পৃষ্ঠতলের কণাকে দেখো, ভিতরের কণাগুলো কিন্তু একটা বল দিয়ে টেনে রাখবে, কিন্তু বাইরের দিক থেকে ও কোনো রকম বল অনুভব করবে না, ঠিক আছে? তার জন্য এই ভিতরের যে কণাটা আছে, যেহেতু চারদিক থেকে সব কণাগুলোকে সমান বল দিয়ে টেনে রাখছে, তার জন্য এর মুক্ত শক্তি কী হবে? কম হবে। মুক্ত শক্তি কম, যেহেতু চারদিক থেকে সমানভাবে টেনে রেখেছে, ওর কোনো ঝামেলা নেই, ও শান্তিতেই আছে। কিন্তু এই যে পৃষ্ঠতলের কণা, একে একদিক থেকে বল দিয়ে টেনে রাখছে, একদিক থেকে কোনো বল নেই, তার জন্য এর মুক্ত শক্তি বেশি, মুক্ত শক্তিটা বেশি। হলো। এরপরে এর মুক্ত শক্তি যদি কমাতে হয় কি করতে হবে? এ যদি বাইরে কোনো কণা অধিশোষণ করে, যদি বাইরে কোনো কণা অধিশোষণ করে, বাইরের চারপাশে যদি কণা জমা হয়, তাহলে ওই কণাগুলো এই কণাটাকে একটা বল দিয়ে টেনে রাখবে, তখন এই কণাটার মধ্যে চারদিক থেকে সমান বল কাজ করবে, মানে মুক্ত শক্তি কমে যাবে। হলো। এই জন্যে অধিশোষণটা ঘটে। তাহলে কি বললাম, যে পৃষ্ঠতলের কণাগুলোর মুক্ত শক্তি বেশি হয়, কারণ শুধুমাত্র ভিতর দিক থেকেও বল অনুভব করে, বাইরের দিক থেকে কোনো বল অনুভব করে না। তাহলে প্রতিটা সিস্টেমেই চাই তার শক্তি কমাতে বা স্থায়িত্ব বাড়াতে। তাহলে শক্তিটা কমাবে কী হবে? ও ওই জন্য পৃষ্ঠতলে বিভিন্ন কণাকে অধিশোষণ করে নেবে। এবারে কণা অধিশোষণ করার পর ওই কণাগুলো আবার ওই যে পৃষ্ঠতলের কণা, ওকে একটা বল প্রয়োগ করবে, তার জন্য তখন ও চারদিক থেকে সমান বল অনুভব করবে, ফলে মুক্ত শক্তি কমে যাবে। তাই এই জন্যই পৃষ্ঠতলেই অধিশোষণটা ঘটে, ভেতরে অধিশোষণ ঘটে না। ক্লিয়ার? এরপরে অধিশোষণ তত্ত্ব দ্বারা অসমসত্ব অনুঘটনের ব্যাখ্যা, ঠিক আছে? তাহলে ধরো তোমার একটা অনুঘটক আছে, এটা ধরো অনুঘটক, ঠিক আছে? তাহলে এই অনুঘটকের যেখানে বিক্রিয়ক পদার্থগুলো অধিশোষিত হয় সেটাকে বলা হয় সক্রিয় কেন্দ্র, ঠিক আছে? এরপরে যেটা বললাম যে অধিশোষণ তত্ত্ব দ্বারা অসমসত্ব অনুঘটনের ব্যাখ্যা। অসমসত্ব অনুঘটন মানে যেখানে বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক একই দশায় থাকে না। তো আমি ধরে নিলাম যে এখানে অনুঘটকটা হচ্ছে তোমার সলিড বা কঠিন। তাহলে এখানে প্রথমে কি হয়, বিক্রিয়ক অণুগুলো অধিশোষিত হয়। এবারে বিক্রিয়ক অণুগুলা যে জায়গায় অধিশোষিত হয় বা যে স্থানে অধিশোষিত হয় সেটাকে বলা হয় সক্রিয় কেন্দ্র। আমি ধরো এই যে ডোবা ডোবা স্থানগুলো আছে, আমি বলে দিচ্ছি যে এখানে বিক্রিয়ক অণুগুলো আসবে, তাহলে এখানে এগুলো হচ্ছে সক্রিয় কেন্দ্র, ঠিক আছে? তো এইভাবে আমি আরেকবার ড্র করছি। এই যে ডোবা ডোবা স্থানগুলো আছে, ওখানে অধিশোষণটা ঘটবে কার? বিক্রিয়ক পদার্থের, তার জন্য ওগুলোকে বলা হচ্ছে সক্রিয় কেন্দ্র। তাহলে এখানে চারটা স্টেপ আছে। কী কী স্টেপ? প্রথমে বিক্রিয়ক অণুগুলোর অধিশোষণ ঘটবে। কোথায় অধিশোষণ ঘটবে? সক্রিয় কেন্দ্রে। সেকেন্ড স্টেপ, জটিল যৌগ তৈরি হবে। তাহলে জটিল যৌগ তৈরি হলো সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপ, বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। ফোর্থ স্টেপ, বিক্রিয়াজাত পদার্থের বিশোষণ ঘটবে। তাহলে অধিশোষণ মানে একটা পৃষ্ঠতলে জমা হওয়া, বিশোষণ মানে পৃষ্ঠতল থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া। তাহলে প্রথম ধাপে ধরো আমি একটা বিক্রিয়াকে ধরে নিচ্ছি যে এ গ্যাস
বি গ্যাস, এখানে সি হচ্ছে ক্যাটালিস্ট বা অনুঘটক, এটা সলিড, ওখান থেকে সি তৈরি হচ্ছে আর ডি তৈরি হচ্ছে, দুটোই গ্যাস। তো এই যে ডোবা ডোবা স্থানগুলো আছে, ধরো এর সামনে এ আর বি এলো বিক্রিয়ক পদার্থ, এই যে ক্যাটালিস্ট আছে সি, এর সামনে ধরো এলো, এরপরে কী হবে, অধিশোষণ হবে। তাহলে এই যে ক্যাটালিস্টটা আছে, এটা কিছু আমার কাজে লাগবে। তাহলে এই ক্যাটালিস্টের এখানে ধরো এটা চলে এলো, এটা ধরো বিটা চলে এলো, তাহলে এ বি যেখানে অধিশোষিত হলো ওটাকে বলা হচ্ছে সক্রিয় কেন্দ্র। এরপরে এ বি থেকে একটা সক্রিয় জটিল যৌগ তৈরি হবে, তাহলে এ বি মিলে একটা সক্রিয় জটিল যৌগ তৈরি করলো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সক্রিয় জটিল যৌগ। এরপরে এই সক্রিয় জটিল যৌগ কিসে পরিণত হবে, প্রোডাক্টে, তাহলে প্রোডাক্ট আমার কি ডি আর সি। এরপরে এই প্রোডাক্টগুলো এই সক্রিয় কেন্দ্র থেকে বেরিয়ে যাবে, তাহলে ডি আর সি দুটো বেরিয়ে গেল। তাহলে ক্যাটালিস্ট যেরকম ছিল সেরকমই দেখো শেষ পর্যায়েও একই অবস্থায় রয়ে গেল, যেটা ক্যাটালিস্ট বা অনুঘটকের ধর্ম আর কি, বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে, ওর কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি শুরু করেছিলাম এ প্লাস বি দিয়ে, শেষ হলো ডি প্লাস সি দিয়ে, এটাই হচ্ছে তোমার অসমসত্ব অনুঘটন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আকৃতি বর্ণাত্মক অনুঘটক। আকৃতি বর্ণাত্মক অনুঘটক, তাহলে আকৃতি বর্ণাত্মক অনুঘটক জিনিসটা কি? তাহলে যখন তোমার রিয়াকশান রেট বা বিক্রিয়া হারটা বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটকের গঠন বা আকৃতির উপর নির্ভর করবে। কি বললাম? বিক্রিয়া হারটা কিসের উপর নির্ভর করবে? বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটকের গঠনের উপর নির্ভর করবে, তখন তাকে বলা হবে আকৃতি বর্ণাত্মক অনুঘটক। ক্লিয়ার? এটার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে জিওলাইট। তাহলে জিওলাইটটা অ্যালুমিনো সিলিকেট জাতীয় যৌগ, ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ আকৃতি বর্ণাত্মক অনুঘটক। এরপর এনজাইম অনুঘটন। এনজাইম অনুঘটন, ঠিক আছে, তাহলে এনজাইম বা উৎসেচকের উপস্থিতিতে যদি কোনো বিক্রিয়ার হারটা বাড়ে তখন তাকে বলা হবে এনজাইম অনুঘটন। এটা তোমরা বায়োলজিতেও পড়েছো। তাহলে এনজাইম বা উৎসেচক কী করে? কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে এই যে অনুঘটন প্রক্রিয়াটা, এটাকে বলা হয় এনজাইম অনুঘটন। যেমন ধরো মল্টোজ, মল্টোজের তুমি আদ্র বিশ্লেষণ করছো জল দিয়ে, তো এখানে যদি মল্টেজ থাকে এই বিক্রিয়াটা দ্রুত হয় এবং এখান থেকে উৎপন্ন হয় গ্লুকোজ, ঠিক আছে। তো এই মল্টেজটা কি? উৎসেচক বা এনজাইম। আচ্ছা, এই সম্পর্কিত কিছু টার্ম আছে, যেমন ধরো সাবস্ট্রেট। সাবস্ট্রেট জিনিসটা কি? যার উপর এনজাইমটা কাজ করছে সেটাকে বলা হয় সাবস্ট্রেট। তো এখানে কি ছিল? মল্টোজ, মল্টোজের উপর কে এনজাইম কাজ করছে? মল্টেজ, তার জন্য এখানে সাবস্ট্রেট হচ্ছে মল্টোজ। তাহলে যার উপর এনজাইম কাজ করে সেটাকেই সাবস্ট্রেট বলা হয়, ঠিক আছে। এরপরে এনজাইমের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়া বা কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি হয় কেন? তাহলে আমি যদি এটা গ্রাফিক্যালি বোঝাই, তোমাদের নোটসে যদিও গ্রাফটা নেই, তাহলে ধরো এটা বলছি বিক্রিয়ক পদার্থের শক্তি E1, এটা বলছি বিক্রিয়াজাত পদার্থের শক্তি E2। তো আমরা পেয়েছিলাম যে এখানে একটা ট্রানজিশন স্টেট পাওয়া যায় এরকমভাবে, ঠিক আছে। তো এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়ার হারটা বেশি হয় কেন? এই যে ট্রানজিশন স্টেটটা, এর যে শক্তিটা ছিল, এর শক্তিটা কমিয়ে দেয়, ঠিক আছে। তাহলে যেখানে বিক্রিয়কটাকে এই পরিমাণ শক্তি অর্জন করতে হচ্ছিল বিক্রিয়া করার জন্য, সেখানেই বিক্রিয়াটাকে এনজাইমের উপস্থিতিতে এই পরিমাণ শক্তি অর্জন করলেই হচ্ছে। তাহলে যেহেতু এই যে ট্রানজিশন স্টেটের শক্তিটা কমে যাচ্ছে, তার জন্য বিক্রিয়ক অণুগুলোকে অল্প পরিমাণ শক্তি অর্জন করলেই বিক্রিয়া করতে পারছে, তার জন্যই বিক্রিয়ার হারটা বেড়ে যায়। বোঝা গেল? তাহলে এনজাইমের কাজ কি? ওই সক্রিয়করণ শক্তিটার মানটা কমিয়ে দেওয়া। যেহেতু সক্রিয়করণ শক্তির মান কমে যাচ্ছে, তার জন্য একটু পরিমাণ বাড়তি শক্তি অর্জন করলেই সে বিক্রিয়া করতে পারছে। তাহলে এনজাইম যখন থাকবে নি, সক্রিয়করণ শক্তি বেশি,
মানে বিক্রিয়ক অণুগুলোকে বেশি শক্তি অর্জন করতে হবে, তারপরেই সে বিক্রিয়া করতে পারবে। আর যখন এনজাইম থাকবে সক্রিয়করণ শক্তির মানটা কমে যাবে, তার ফলে বিক্রিয়ক অণুগুলোকে একটু পরিমাণ শক্তি অর্জন করলেই বিক্রিয়া করতে পারবে, তার ফলে বিক্রিয়াটা ভালো হবে বা স্পিডে হবে। এরপরে এনজাইমের বৈশিষ্ট্য, এগুলো তোমাদের বায়োলজিতে ছিল, আগের সেমিস্টারে ফিজিক্যাল কেমিস্ট্রিতেও পড়েছি, ঠিক আছে। যদি দরকার হয় আমি পাঠিয়ে দেবো, লিখে নেবে, তার জন্য জায়গা দেখবে ছাড়া আছে। হ্যাঁ, এরপরে এনজাইমের কৌশল, ক্রিয়াকৌশল কী হয়, এনজাইমের ক্রিয়াকৌশল কী হয়, ঠিক আছে। তাহলে আগেই আমরা অ্যাক্টিভ সাইট বা সক্রিয় কেন্দ্র পেয়ে গেছি। তো সক্রিয় কেন্দ্র বা অ্যাক্টিভ সাইট কী ছিল, যেখানে বিক্রিয়ক অণুগুলো এসে যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, ঠিক আছে। তাহলে ধরো তোমার কাছে এনজাইম আছে আর সাবস্ট্রেট আছে। সাবস্ট্রেট মানে যার উপর এনজাইমটা কাজ করে। এখান থেকে তৈরি হয় প্রথম ধাপে এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগ, ঠিক আছে। এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগটা তারপরে কনভার্ট হয় এনজাইম প্রোডাক্ট জটিল যৌগে। লাস্ট ধাপে এনজাইম আর প্রোডাক্ট আলাদা হয়ে যায়। প্রথম ধাপে কী হলো, এনজাইম সাবস্ট্রেট যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগ তৈরি করলো। এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগটা এনজাইম প্রোডাক্ট জটিল যৌগে পরিণত হলো। লাস্ট স্ট্রিপে এনজাইম আর প্রোডাক্ট পরস্পর আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো এই সম্পর্কিত একটা মডেল আছে এমিল ফিশারের লক কি মডেল, লক কি মডেল। তাহলে এই মডেল অনুযায়ী কীভাবে কাজটা হয় দেখো। তাই আমি এটা ধরে নিচ্ছি একটা এনজাইমের গঠন, এটা ধরো একটা এনজাইমের গঠন, ঠিক আছে। দেখো তাহলে আলাদা পেনে করছি, দেখো। তাহলে এটা হচ্ছে তোমার এনজাইম। তাহলে এনজাইম দেখো নিজে অপরিবর্তিত আছে, ও কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে কিন্তু ওর কোনো পরিবর্তন হবে না। এটা ধরো সাবস্ট্রেট, এটা হচ্ছে সাবস্ট্রেট। তাহলে সাবস্ট্রেট কী হবে, প্রথমে এনজাইমে আসবে। আর এই যে যেখানে যুক্ত হয় এগুলো হচ্ছে অ্যাক্টিভ সাইট বা সক্রিয় কেন্দ্র, অ্যাক্টিভ সাইট, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে চলে এলো তোমার সাবস্ট্রেট, তো সাবস্ট্রেট এনজাইমের এই জায়গাগুলো ঢুকে যাবে অ্যাক্টিভ সাইটে, হলো। তাহলে এটা হচ্ছে তোমার এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগ। এরপরে এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগটা কিসে পরিণত হবে, এনজাইম প্রোডাক্ট জটিল যৌগে। তো আমি ধরে নিচ্ছি এটাই মাঝ বরাবর ধরে ভেঙে গেল, ঠিক আছে। এরপরে এনজাইম আর প্রোডাক্ট আলাদা হয়ে যাবে, তাহলে এখান থেকে প্রোডাক্টটা বেরিয়ে যাবে, এটা আর ধরে এটা। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে প্রোডাক্ট, এগুলো হচ্ছে প্রোডাক্ট। আর এনজাইমটা দেখো যেমন ছিল সেরকমই আছে। তো এটা হচ্ছে লক্ষ্মী মডেল, হলো। তাহলে এখানেই তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা শেষ হলো। এরপরে আমি ক্লাসে নিউমেরিক্যালগুলো করে দেবো। আর যেখানেই যেমন প্রবলেম হয়ে থাকে না কেন আমাকে জিজ্ঞেস করে নেবে, কোনো দ্বিধাবোধ করার কোনো কারণ নেই। ওকে, থ্যাংক ইউ।